চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি নৃত্যশিল্পী আরিফ হোসেন শামীমের কাছে। আবারও ফিরে এলাম। শুরুতেই যেটা বলছিলাম যে আন্তর্জাতিক নৃত্য দিবস এবং সেটিকে ঘিরে কি কি কার্যক্রম এবং কর্মকাণ্ড ছিল। আমরা নৃত্যশিল্পী হিসেবে আন্তর্জাতিক নৃত্য দিবস 29শে এপ্রিল খুব ভালো মতো উদযাপন করার চেষ্টা করি। এইটা 1990 সাল থেকে বাংলাদেশে উদযাপন করা হয়ে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং নৃত্যশিল্পী সংস্থা যৌথ উদ্যোগে। এই বছরেও তার ব্যতিক্রম কিছু হয়নি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুন্দর আয়োজন করেছে 2 দিন ব্যাপী 29শে এপ্রিল এবং 30শে এপ্রিল এবং নৃত্যশিল্পী সংস্থা যেটা বলি 1 সপ্তাহব্যাপী মেলার মতো উদযাপন করা হয়, র্যালি হয়, তারপর হচ্ছে গিয়ে অনুষ্ঠান হয়, সেগুলো আমরা সব করেছি খুব মজার অনেক আনন্দের মাধ্যমে এবং সারা দেশব্যাপী এই অনুষ্ঠানটি হয়, এইবারও হয়েছে। এবং এই দুইটা তো নৃত্যশিল্পী সংস্থা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনের কথা বললাম। এছাড়াও আমি একটি বিশ্ববিদ্যালয়ে আছি, শান্তমরিয়ম ইউনিভার্সিটি অফ শান্তমরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি নৃত্যকলা বিভাগে আমরা গত বছরও এটি উদযাপন করেছিলাম প্রথমবারের মতো। এই বছরও আমরা উদযাপন করেছি আমাদের নৃত্যকলা বিভাগেই ছোট করে একটি র্যালি, তারপর আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের পরিবেশনা এইভাবে থাকে। এবং আমি গাজীপুর জেলা শিল্পকলা একাডেমিতে আছি শিক্ষক হিসাবে, এবং আমার একটি সংগঠন আছে গাজীপুর সাত্ত্বিক শিল্পাশ্রম, সেইখানেও সুন্দরভাবে বিকালবেলা শিল্পকলা একাডেমির নাট মন্দিরে আমরা দিনটি উদযাপন করেছি অনেক সুন্দর করে। গাজীপুরের যত একাডেমি আছে সবাই মিলে অনেক সুন্দর করে নাচের মাধ্যমে দিনটিকে আমরা পুরা নৃত্যময় করে তুলেছি আর কি। খুব সুন্দর করে কেটেছে এই বছর। গত বছর অত ভালো করে উদযাপন করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর আমাদের নৃত্য দিবসটি খুব সুন্দরভাবে পালিত হয়েছে এবং আমাদের সবার কাছে ভালো লেগেছে। তার মানে বোঝা যাচ্ছে যে একেবারেই কোনো আসলে অবসর থাকার কোনো সুযোগ তো নেই। সারা দিন ব্যাপী সকাল থেকে একদম সন্ধে রাত পর্যন্ত নানান রকম ব্যস্ততা তো ছিলই। আর এছাড়া নাচ এমন একটা শিল্প যেটার পেছনে আসলে অনেক সময় শ্রম দিতে হয়, অনেক রিহার্সাল করতে হয়। তো সেটা নিয়েও নিশ্চয়ই অনেক দিন ধরে আসলে প্রস্তুতিটা চলে এসেছে। তো এই যে প্রস্তুতির সময়টা আপনারা এই যে সমন্বয়ের বিষয়টা, এতগুলো প্রতিষ্ঠান বা এতগুলো জায়গার সাথে সম্পৃক্ততা, সেগুলোকে আসলে সমন্বয়টা কিভাবে করে ওঠেন? আমরা শিল্পীরা শিল্পকে চর্চা করতে অনেক পছন্দ করি, কারণ আমাদের প্রতিনিয়ত শিল্পী বা শিল্প নিয়েই কাজ। সকাল থেকে শুরু করে আমরা কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এইটার মধ্যে ধ্যান জ্ঞানে থাকে। সুতরাং সকালবেলা যদি আমরা ইউনিভার্সিটিতে যাই, ওইখানে যেও আমরা নাচটা চর্চা করি। তারপর হচ্ছে বাসায় ফেরত এসে বিকালবেলা আমার একাডেমি, পার্সোনাল একাডেমি, সেইখানেও আমরা নাচটা চর্চা করি। মানে একটা অনুষ্ঠান থাকলে সারাদিন আমরা উৎসবমুখরভাবেই এটা চর্চা করতে থাকি এবং রিহার্সেল করতে থাকি। যে রিহার্সেলটা কিন্তু আমাদের প্রতিনিয়ত হয় এবং আনন্দের সাথে হয়। আমরা সকালে, বিকালে, দুপুরে, রাতে সবসময় এটা সুন্দরভাবে মানে আনন্দ সহকারে আর কি চর্চা করি। যে এটা যে একটা মানে কষ্ট বা কিছু এইরকম আর কি কাজ করা হচ্ছে বা ক্লান্তিকর কিছু এমন কিছু না না না। যদিও নাচ বিষয়টা যখন করা হয় সেটা আসলে অনেকটা এনার্জি কনজিউম করে বা অনেকটা মনে আনন্দ থাকে, তখন আর কি ক্লান্তিটা শ্রমের কথা যদি বলি সেটা অনেকটা দিতে হয়, কিন্তু তারপরেও আসলে আনন্দ বা ভালো লাগার কারণে সেই ক্লান্তিটা আসলে আসে না। আর কাজটা যখন উপভোগ্য কিছু হয় বা এমন সৃষ্টিশীল কিছু দিয়ে হয়। তো আপনি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে নৃত্য প্রশিক্ষক বা আমি যদি বলি শিক্ষক হিসেবে রয়েছেন, প্রভাষক হিসেবে রয়েছেন, এর পাশাপাশি আরও নিজের অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তো বর্তমান এই সময়টাতে আপনি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে আসলে নাচের প্রতি আপনারা যখন শুরু করেছেন অনেক আগে, তো সেই সময়ের তুলনায় এখন আসলে কি ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করেন? বলতে গেলে আমিও তরুণ, আর এখন যারা নতুন নাচ শেখা শুরু করেছে এবং করছে তাদের দিকে একটাই যে মানে শিখতে এসেই সবাই চায় যে প্রোগ্রাম করতে। মানে এসে আজকেই গার্ডিয়ান, বিশেষ করে যে অভিভাবক যারা আছে, আজকে বাচ্চাকে দিল, তারপর 2 দিন পরেই বলবে স্যার আমার বাচ্চাটাকে একটা প্রোগ্রামে নেন, টিভিতে প্রোগ্রাম করান। মানে আমরা কিন্তু অনেক বছর শিখার পরে স্যার আমাদের সিলেক্ট করেছে, তুমি সামনের এই প্রোগ্রামটায় নাচবা, এইরকম ছিল আর কি। আমরা কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে বলতে পারিনি যে স্যার আমাদের অনুষ্ঠানে নেন। কিন্তু এখন বাচ্চারা একটা সমস্যা বলবো না, যেন অ্যাডভান্স হইতে পারে, যে ভর্তি হওয়ার সাথে সাথেই বলে যে স্যার আমাকে দিয়ে একটা শো করান। এটা আমি
পজিটিভও দেখি নেগেটিভও দেখি, কারণ হচ্ছে গিয়ে ওরা আসলে চায় নিজেকে প্রমাণ করতে বা হচ্ছে গিয়ে তুলে ধরতে সবার সামনে, তাড়াতাড়ি চায়। এই জন্য হয়তো বা আমরা একটু ভয় করতো যে আসলেই পারবো নাকি অত ভালো করে, এখনই মঞ্চে উঠবো নাকি, এরকম চিন্তা ছিল। কিন্তু এখন বাচ্চারা অনেক ট্যালেন্টেড এবং ওরা, আমি মনে করি যে নিজেই অনেক প্র্যাকটিস করে অনেক কিছু পায় দেখতে, যেমন ইউটিউব, বিভিন্ন চ্যানেল, মানে ফোনে ঢুকলেই তো পৃথিবীর সব কিছু একসাথে দেখতে পারে। তো ওরা আগে থেকেই এরকম চর্চা করে, নিজেরা নাচ করে, কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথেই চাই প্রোগ্রাম করতে। এইটা একটু আমাদের জন্য টাফ হয়ে যায়, চ্যালেঞ্জ হয়ে যায় কখনো কখনো। 2012-13 সালে বাংলা ভিশনেরই একটি জনপ্রিয় নাচ ভিত্তিক রিয়েলিটি শো ছিল, যেটা ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো, এবং সেখানে আপনি ফাইনালিস্ট হিসেবে ছিলেন। তো সেই যে তখনকার অভিজ্ঞতা, রিয়েলিটি শো এর মধ্য দিয়ে একটা অন্যরকম একটা প্রক্রিয়া বা একটা পথ চলা, তারপর থেকে পেশাগত জীবনে বা নাচ নিয়ে বা একজন নৃত্যশিল্পী হিসেবে আসলে পরিচিতিটাও অন্য একটা পর্যায়ে চলে যাওয়া, তারপর এক যুগেরও বেশি সময় এখন কেটে গেছে। সেই সময়টা যখন এখনো ফিরে যান, তখন আসলে অনুভূতিটা কেমন মনে হয়? এটা আসলেই সুন্দর একটা অনুভূতি যে আমি আজকে এই সেটটার মধ্যে এসেছি, এক যুগ পরে কিন্তু এসেছি, এর মাঝে কিন্তু আর আমার আশা হয়নি। আসার পর থেকে একটা অন্যরকম সেই আগের পুরনো স্মৃতিটা বারবার ভেসে উঠছে, তো খুব ভালো লাগছে। তো আমরা যখন ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচোতে ছিলাম, টপ 7 ছিলাম, তখন কিন্তু প্রায়ই আসা হতো বাংলা ভিশনে। তারপর সেই বাংলা ভিশনের সাথে আমাদের খুব আগের সম্পর্ক, যেটা ভোলার নয়। আমার পথ চলা কিন্তু এইখান থেকেই শুরু। আমি তখন এত টিভিতে প্রোগ্রাম করতাম না, কিছুই করতাম না, কিন্তু আমার যাত্রাটা শুরু হয়েছে বাংলা ভিশনের মাধ্যমে, এবং বাংলা ভিশন আমাকে পথটা দেখিয়ে দিয়েছে, এবং আমার কনফিডেন্সটা বাংলা ভিশনের মাধ্যমেই আমি মনে করি যে তৈরি হয়েছে। নাচকে যে পেশা হিসাবে নিব, সেইটাও এই রিয়েলিটি শোর মাধ্যমেই, কারণ আমি ফ্যাশন ডিজাইনিংয়ের স্টুডেন্ট ছিলাম, তখন ইউনিভার্সিটিতে পড়তাম। বাংলা ভিশনের ম্যাঙ্গোলি করার পর থেকে ফ্যাশন ডিজাইন বাদ দিয়ে আমি পরে আবার নাচের উপরে অনার্স মাস্টার শুরু করি। মানে নাচটাকে যে পেশা হিসাবে নিব, আমার তখন মনে হয়েছিল যে আমি একটা রিয়েলিটি শো থেকে বের হয়েছি, আমার মধ্যে একটা দায়বদ্ধতা আছে, মানে আমি একটা নাচকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে, এবং কিভাবে যেটা সকল মানুষের কাছে পৌঁছে যাবে এবং আমার যারা জুনিয়র আছে তাদের কাছে ভালো লাগবে নাচটা, এবং আমি অনুপ্রেরণা দিতে পারবো তাদের, সেই মাধ্যমেই আমি কাজ করে যাচ্ছি। নাচের উপরে পড়াশোনা করেছি, এবং সেই পড়াশোনা করার পরে আমি আমার প্রতিষ্ঠানেই এখন শিক্ষকতা করছি। তো আমার কাছে মনে হয় যে নাচটাকে অনেক চ্যালেঞ্জিং ছিল পেশা হিসেবে নেওয়া, কিন্তু আমার মনে হয় যে বাংলা ভিশনের মাধ্যমে আমার পরিচিতিটা হয়েছে, এই জন্য একটু সহজ হয়ে গিয়েছে, এবং আমারও অনেক ইচ্ছা শক্তি ছিল যে এইটা নিয়ে কিছু করব, তাই আমি আজকে এইখানে আসতে পেরেছি। চ্যালেঞ্জ ছিল বলছেন, তো এই যে চ্যালেঞ্জটা, এটা তো আসলে আমাদের সমাজে নারী পুরুষ উভয়ের জন্যই আছে, নাচটাকে পেশা হিসেবে নেয়া এবং এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু পুরুষ হিসেবে বোধহয় চ্যালেঞ্জের জায়গাটা এই পেশাতে একটু বেশি। সেটা কি আপনি অনুভব করেন কিনা, বা কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে আসলে একজন পুরুষ নৃত্যশিল্পী হওয়ার কারণে ফেস করতে হয়েছিল? পুরুষ নৃত্যশিল্পীদের চ্যালেঞ্জটা বেশি। আমার এটা আমি যতক্ষণ পর্যন্ত আমার পরিবারে ছিলাম, আমার সমাজে ছিলাম, ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা বেশি মনে হয় একটা পুরুষের কাছে বা একটা ছেলের কাছে। কারণ একটা ফ্যামিলি থেকে একটা ছেলে নাচ করবে, নাচ শিখবে এবং নাচকেই পেশা হিসেবে নিবে, সেটা ফ্যামিলির কাছে চ্যালেঞ্জিং। কিন্তু যখন আমি এই জগতে চলে আসি, তখন কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন একটা বাংলাদেশের সবচেয়ে নামকরা নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ, উনি কিন্তু পুরুষ। বেশিরভাগ একাডেমিতে শিক্ষক পুরুষ, বেশিরভাগ মুভিতে বা সিনেমাতে ডান্স কোরিওগ্রাফার যারা থাকে তারা কিন্তু পুরুষ। ছেলেরাই কিন্তু বেশিরভাগ শাইন করে এই জগতে, নাচের জগতে, শিক্ষক হিসেবেই বলেন, কোরিওগ্রাফার হিসেবেই বলেন। তো যখন আমি এই জগতে চলে আসলাম, তখন আমার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয়নি, কিন্তু যতদিন আমি আমার পরিবার, আমার সমাজ, স্কুল কলেজে ছিলাম, ততদিন এইটাকে ধরে রাখাটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। কারণ সমাজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতে হয়, পরিবার থেকেও কিছু কথা শুনতে হয়েছে অনেকের, বেশি না, আমার পরিবার অনেক সাপোর্ট করেছে। তো অনেক ছেলেদের করে না সাপোর্ট, তাদের অনেক কথা শুনতে হয়, কিন্তু আমার কাছে মনে হয় যখন আমি এই জগতে প্রবেশ করলাম, তখন থেকে আর এটা আমার কাছে কোনো চ্যালেঞ্জিংই মনে হয়নি, কারণ আমি আমার কাজে অনেক শক্তিশালী মনে করি আমি নিজেকে, মানে আমি নিজেকে সেই লক্ষ্যে দেখতে চাই এবং সেই কাজটাই করে এসেছি এখন পর্যন্ত, এবং আমি মনে করি যে আমার জায়গায় আমি ভালো
করছি বিধায়ী আমি আজকে এই জায়গায়। নাচ নিয়ে আসলে যাত্রা শুরু করার পর অনেকেই আসলে ঝরে পড়ে যায় কিংবা হারিয়ে যায়, তো সেই জায়গা থেকে আপনার সময়কারও নিশ্চয়ই যারা রিয়েলিটি শোতে ছিলেন তাদের নিশ্চয়ই অনেকেই এখন আর এই শিল্পের সাথে আসলে সম্পৃক্ত নেই। আর এর বাইরে আরও একটি বিষয় হচ্ছে যে পুরুষ নৃত্যশিল্পীরা যেটা হয়ে থাকে যে সমাজে বিভিন্ন ধরনের সামাজিকভাবে আমরা যেহেতু এখনো এটাকে সেভাবে গ্রহণ করতে পারিনি বা পারি না, সে কারণে আসলে তারা পেশাগত জায়গা থেকে ছেড়ে দেয়। আপনি যে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে চলেছেন সেখান থেকে আসলে আপনি সামনের দিনগুলোতে কি ধরনের স্বপ্ন দেখেন? কে নারী কে পুরুষ এটা বাংলাদেশে ভেদাভেদ করবে না, যে কে নারী নৃত্যশিল্পী কে পুরুষ নৃত্যশিল্পী এটা ভেদাভেদ করবে না। কার যোগ্যতা কতটুকু, কে কীরকম প্রোডাকশন দিতে পারছে, কে কীরকম অনুষ্ঠান দিতে পারছে এবং কে কীরকম শিখাচ্ছে, নিজেকে পরিবেশন করছে, সেইটাকে আমি মনে করি সবার প্রথমে মানুষ হিসেবে আমি যোগ্য কিনা এবং আমি আমার কাজটায় যোগ্য কিনা এইটাকে যদি সবাই যখন প্রাধান্য দিবে তখন আমরা সবাই একত্রে কাজ করতে পারবো এবং এই আমাদের শিল্প নৃত্য শিল্পকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি মনে করি যে আমাদের যারা ছেলে নৃত্যশিল্পী আছে বর্তমানে, কিন্তু আমি গাজীপুরে যে যখন ক্লাস নেই, শিল্পকলা একাডেমি বলেন বা আমার একাডেমি সাত্ত্বিক শিল্পাশ্রম, কোনো জায়গায় কিন্তু একটা ছেলে নৃত্যশিল্পী নাই। মানে আমি পাই না ছেলেরা শিখতে আসতেছে। এইটা আমাকে অনেক ভাবায়, অনেক কষ্ট দেয়। কেন কেন নাই, কেন ছেলে নৃত্যশিল্পী কেন আসছে না? কিন্তু আবার ঢাকায় দেখি বা বড় ছেলেরা অনেক আছে কিন্তু ছোটরা কিন্তু আসছে না। এটা আমি অভিভাবকদের বলবো যে আপনারা আপনার বাচ্চা যদি দেখেন, একজন বাচ্চা কিন্তু ছোটবেলা থেকেই নাচের আগ্রহী বা গানের আগ্রহী প্রকাশ পায়, যখন হাঁটতে পারে, যখন কথা বলতে পারে, তখন থেকে কিন্তু বোঝা যায় নাচ গান পছন্দ করে কিনা। যদি আপনারা দেখেন, অভিভাবকদের বলতে চাই আমি, আপনারা যদি দেখেন আপনার ছেলে সন্তানটি নাচের প্রতি আগ্রহ, অবশ্যই আপনারা পাশের একটি একাডেমিতে নিয়ে যাবেন এবং আপনার ছেলেকে নাচ শিখাবেন। আপনার ছেলে কিন্তু নাচ করে যে শুধু পেশা হিসেবেই নিবে তা না, পেশাও নিতে পারে এবং বিভিন্ন সময়ে এটি কাজে লাগতে পারে। মানে পেশার বাইরেও কিন্তু আমরা চাকরির ইন্টারভিউতেও যাই, কিন্তু এক্সট্রা কারিকুলাম হিসেবেও কিন্তু কাজে লাগবে। অনেক জায়গায় কিন্তু ফ্যাসিলিটি পাবে এবং দেশের বাইরে যখন যাবে অনেক সুবিধা পাবে এই সার্টিফিকেটের জন্য। অনেক, এইটার কোনো মানে অসুবিধা নাই, বরঞ্চ সুবিধার বলে শেষ করা যাবে না যে কত সুবিধা। একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে যদি আপনি আমাদের তরুণ প্রজন্মের প্রতি অথবা আমাদের দর্শকদের প্রতি কিছু বলতে চান। আপনারা নাচ শিখেন, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি হার মানবেন না যে আমি প্রোগ্রাম করতে পারছি না বা আমি শাইন করতে পারছি না, আমি কোনো একটা প্রতিযোগিতায় গেলাম আমি পজিশন করতে পারছি না, এইগুলো নিয়ে কোনো ভাববার কিচ্ছু নাই। আমিও জীবনে অনেক কিছুই করতে পারিনি, অনেক কিছুই পাই নাই, কিন্তু আমার যেটা ভাগ্যে আছে, আমার যেটা রিজিকে আছে সেটা আমি পাবই এবং আপনারাও পাবেন। তো লেগে থাকুন, কঠোর পরিশ্রম করুন এবং হচ্ছে গিয়ে গুরুকে সম্মান করতে হবে এবং গুরুকে সম্মান করার পাশাপাশি নিজের যোগ্যতাকে যাচাই করতে হবে, নিজের কঠোর পরিশ্রমী হতে হবে। এইগুলা করার মাধ্যমেই আপনি কিন্তু সফল হতে পারবেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা বেশি বেশি নাচের অনুষ্ঠান দেখবেন, বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যাবেন, যেইখানেই নাচ গান হয় আপনারা সংস্কৃতি চর্চা করবেন। সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা সমৃদ্ধ হবে এবং আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরাও সবাই মিলে একত্রে হয়ে বাংলাদেশটাকে অনেক উন্নত করতে পারবো এবং বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, বাংলাদেশের সংস্কৃতিকে নিয়ে অনেক দূর যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের হাত ধরে এভাবেই বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের নৃত্য শিল্পটা আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, আমি কখনোই আমার স্ত্রীর সঙ্গে তর্কে জিততে পারি না, তর্ক কখন শেষ হবে সেদিকেই শুধু মনোযোগ থাকে আমার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।